জাতীয় ঈদগাহে ঈদ জামাতের সব প্রস্তুতি সম্পন্ন, জায়নামাজ ছাড়া অন্য কিছু না নেয়ার নির্দেশনা ডিএমপির। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ উদযাপনের শেষ মুহূর্তে বাড়ি ফিরছেন নগরবাসী। সদরঘাটে ভিড়ের চাপে পানিতে পড়ে 2 শিশুর মৃত্যু। সন্ত্রাসবাদ দমনে আন্তর্জাতিক সহযোগিতাকে স্বাগত জানাবে বাংলাদেশ, ব্রিফিংয়ে জানালেন সরকারের 2 মন্ত্রী। ইতালির মন্ত্রীর ঘটনাস্থল পরিদর্শন। এসপি বাবুল আক্তারের স্ত্রী মৃত্যু হত্যার ঘটনায় 2 সন্দেহভাজন রাশেদ ও নবী গুলিতে নিহত, পুলিশ বলছে বন্দুকযুদ্ধ। এবং ময়মনসিংহের বেলতলিতে বাসের ধাক্কায় পিকআপ খাদে পড়ে নিহত 8, আহত অন্তত 15। সারা দেশে মারা গেছে আরও 7 জন। প্রবাসী সময়ের সঙ্গে আছে আমি সাইফুল রুদ্র। দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। সেক্ষেত্রে বুধবার 30 রোজা পূর্ণ করে বৃহস্পতিবার পবিত্র ঈদ উল ফিতর হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। মঙ্গলবার রাজধানীর বায়তুল মোকাররম মসজিদে ইসলামী ফাউন্ডেশন অডিটোরিয়ামে চাঁদ দেখা কমিটির বৈঠকে তিনি একথা জানান। এ সময় 1 জুলাই গুলশানের স্প্যানিশ রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় নিন্দা জানানো হয় বৈঠকে। 5 জুলাই 1416 খ্রিস্টাব্দ মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশের মহাকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। 7 জুলাই বৃহস্পতিবার সারা দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন হবে। বুধবার ও বৃহস্পতিবার ঢাকা সহ দেশের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া ভারী বর্ষণের কারণে সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর সতর্কতা সংকেত জারি বহাল থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। লঘুচাপ থাকার কারণে প্রভাবে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে সারা দেশের উপর এবং থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আগামীকাল ঢাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। 7 তারিখ দুপুর 12টা অবধি ঢাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। পবিত্র ঈদ উল ফিতরের নামাজের জন্য জাতীয় ঈদগাহ ময়দানের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ঈদের দিন সকাল 8:30টায় প্রধান জামাত হবে। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল 9টায় প্রধান জামাত হবে। দক্ষিণের মেয়র সাইদ খোকন ঈদগাহ মাঠের প্রস্তুতি দেখতে এসে সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন। এদিকে ডিএমপি কমিশনার জানিয়েছেন, নিরাপত্তার স্বার্থে ঈদের জামাতে নগরবাসী জায়নামাজ ছাড়া ব্যাগ বা অন্য কিছু নিয়ে ঈদগাহে প্রবেশ করতে পারবেন না। দেশের সাম্প্রতিক পরিস্থিতির কারণে এবারের ঈদ জামাত উপলক্ষে বাড়তি সতর্কতা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বোমা নিষ্ক্রিয় করার মেটাল ডিটেক্টর ছাড়াও জাতীয় ঈদগাহ মাঠের পুরো অংশ জুড়ে ডগ স্কোয়াড দ্বারা পরীক্ষা করা হচ্ছে। মাঠ ও এর আশেপাশে স্থাপন করা হয়েছে সিসিটিভি। সার্বিক নিরাপত্তায় পুলিশের পাশাপাশি থাকছে র্যাব, সোয়াত, এপিবিএন সহ গোয়েন্দা সংস্থার সদস্যরা। ঈদগাহ মাঠ পরিদর্শনে এসে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া নিরাপত্তা নিয়ে জনগণকে আশ্বস্ত করে বলেন, রাজধানী সহ সারা দেশে ঈদকে সামনে রেখে জঙ্গিদের কোনো হুমকি নেই। ঈদগাহে ঢোকার মুখে যে পয়েন্টগুলো রয়েছে, প্রবেশ মুখগুলো, সেখানে আর্চওয়ে থাকবে এবং প্রত্যেকেই আর্চওয়ের মাধ্যমে সার্চিং করে ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে। কেউ যেন ঈদগাহ ময়দানে কোনো ব্যাগ বা পুটলা নিয়ে না আসেন। জায়নামাজটা সাথে করে নিয়ে আসতে পারবেন। এদিকে মঙ্গলবার দুপুরে জাতীয় ঈদগাহ মাঠের প্রস্তুতির সার্বিক কার্যক্রম দেখতে আসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। আগামী 7 জুলাই ঈদ উল ফিতরের প্রধান জামাত জাতীয় ঈদগাহ মসজিদে সকাল 8:30 অনুষ্ঠিত হবে। যদি কোনো ধরনের দুর্যোগপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের জামাত সকাল 9টায় অনুষ্ঠিত হবে। জাতীয় ঈদগাহ মাঠে 1 লাখ মুসল্লির নামাজের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা রাখা হয়েছে। ইজাদ শৌমিক, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী সময় আরও থাকছে। ছেলেকে যথাযথভাবে মানুষ করতে না পারায় ক্ষমা চাইলেন গুলশান হামলায় নিহত রোহানের বাবা। তরুণদের উগ্রবাদী ঝোঁক রুখতে সংস্কৃতির চর্চা বাড়ানোর পক্ষে মত বিশ্লেষকদের। বৃহস্পতিবার ঈদ, তাই শেষ মুহূর্তে ঢাকা ছাড়ছেন নগরবাসী। খড়মুখো যাত্রীদের ভিড়ে ঠাসা ট্রেন, লঞ্চ, বাস।
সদরঘাটে অতিরিক্ত যাত্রী চাপে লঞ্চ থেকে পড়ে গিয়ে 2 শিশু মারা গেছে। এর মধ্যে মঙ্গলবার সকালে একজন ও একই দিন সন্ধ্যায় অপর এক শিশুর লাশ উদ্ধার করা হয়। এদিকে সড়কপথে দীর্ঘ যানজটের কবলে সকাল থেকে দূরপাল্লার প্রতিটি বাসই ঢাকা ছেড়েছে কিছুটা দেরিতে। মঙ্গলবার সকালে বিভিন্ন গন্তব্যে কমলাপুর রেল স্টেশন ছেড়ে যাওয়া প্রতিটি ট্রেনের চিত্রই এমন, ভিড়ে ঠাসা। ঈদের আনন্দ স্বজনদের সাথে ভাগ করে নিতে কর্মব্যস্ত নগরবাসী জীবনের ঝুঁকি নিয়ে ছুটছেন গ্রামের পানে স্বজনদের কাছে। এক একটি ট্রেন আসার আগে স্টেশনের প্ল্যাটফর্মে তিল ধারণের ঠাঁই ছিল না। ট্রেন আসার সঙ্গে সঙ্গে যে যেভাবে পেরেছে ট্রেনে বসার জায়গা করে নিয়েছে। বেশিরভাগ ট্রেন ছেড়ে গেছে সময় মতো। আমার লগে ঈদ করব, তার জন্য এত কষ্ট। অনেককে মিস করছি, সেজন্য শেষ টাইম আমরা বাড়ি যাচ্ছি। আত্মীয় স্বজনের সাথে একত্রে ঈদ করব, এটাই আনন্দ। এদিকে ঈদ করতে বাড়িতে পৌঁছানোর চেষ্টায় দক্ষিণাঞ্চলের মানুষগুলোর ভোগান্তি পৌঁছায় চরমে। সকাল থেকে প্রতিটি লঞ্চেই অতিরিক্ত যাত্রী বোঝাই করে সদরঘাট ছেড়েছে। এছাড়া চাহিদা অনুযায়ী লঞ্চ না পাওয়ার অভিযোগ করেছেন অনেক যাত্রী। মানিকপাড়া যাব, আমি সিট পাই না, 2 লঞ্চে গেছিলাম, 2 লঞ্চ থেকে ফেরত আইছি। দাঁড়ানোর জায়গা পাওয়া যাচ্ছে না, আর আমাদের লাইনের লঞ্চ খুব যাত্রী আগেই ভরে ফেলাইছে। আমরা তো লঞ্চ পাইতেছি না, বাচ্চা কাচ্চা নিয়ে দুর্ভোগ আছি না, পল্টনে খানা দানা বাচ্চা কাচ্চার কিছু খাওয়াতে পারতেছি না। এদিকে সদরঘাট টার্মিনালে অতিরিক্ত যাত্রীর চাপে পানিতে পড়ে মারা গেছে আপন 2 ভাই বোন। ছেলে মেয়েকে হারিয়ে তাই নির্বাক বাবা মা। লোকজন আইসা এমন ভাবে পড়ছে, রেলিং নিচে নিয়ে পড়ে গেছে সব, রেলিং ভেঙে একেবারে 20-22 জন পড়ছে। আমার 2 ছেলে আর স্বামী স্ত্রী আর আমার শালি 5 জন পড়ছি আমরা। আমি তো সাঁতারে উঠছি, কিন্তু ওই ছেলে মেয়ে আর উঠতে পারে না। একটাও নিরাপত্তা নাই। নিরাপত্তা যদি থাকে তাহলে এই জায়গায় মনে করেন আমার বাচ্চাটা মরতো না। যাত্রীরা যেভাবে হুড়াহুড়ি করছে, আর পন্টনে আমাদের যে রেলিং আছে সেই রেলিংটা আমাদের আর একটু শক্তিশালী করার ব্যবস্থা আমরা নিচ্ছি। অন্যদিকে এবারের ঈদযাত্রায় মহাসড়কে যানজট পরিস্থিতি গত কদিন সহনীয় থাকলেও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যানজট ভোগান্তিতে ফেলেছে উত্তরবঙ্গের যাত্রীদের। এছাড়া নির্ধারিত সময়ে বাস না ছাড়ায় টার্মিনালে অপেক্ষা করতে থাকেন অগণিত ঘরমুখ মানুষ। বৃষ্টির মধ্যে প্রায় 8টা গাড়ি নষ্ট হয়েছে, এর মধ্যে 2টা অ্যাক্সিডেন্ট হয়েছে, যে কারণে যানজটটা খুব অনিবার্য হয়ে গেছে। যানজট ছিল না, রাস্তায় ছিল জনজট। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। সন্ত্রাসবাদ দমনে আন্তর্জাতিক সহযোগিতাকে স্বাগত জানাবে বাংলাদেশ, ব্রিফিংয়ে জানিয়েছেন সরকারের 2 মন্ত্রী। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গুলশানে হোলি আর্টিজান রেস্তোরাঁয় হামলাকারীরা সবাই দেশের বিভিন্ন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সদস্য। দলমত নির্বিশেষে সবাইকে সম্পৃক্ত করার মাধ্যমে এই ধরনের অপচেষ্টার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয় ব্রিফিং থেকে। সন্ত্রাসবাদ বর্তমানে বিশ্বব্যাপী একটি অন্যতম সমস্যা। বাংলাদেশে এই প্রথম এই ধরনের ঘটনা ঘটেছে। এর আকস্মিকতা কাটিয়ে উঠে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার কার্যকরভাবে মোকাবিলার চেষ্টা করছে। এক্ষেত্রে যে কোনো আন্তর্জাতিক সহযোগিতাকে বাংলাদেশ স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে। আমাদের সংহতি মানবতার প্রতি, সুশাসনের প্রতি এবং উন্নয়নের প্রতি। দেশের অভ্যন্তরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য বিভিন্ন সময়ে যে সকল জঙ্গি কর্মকাণ্ড ইতিপূর্বে সংঘটিত হয়েছে, এই ঘটনা তারই পুনরাবৃত্তি বলে আমরা মনে করছি। নিহত সন্ত্রাসীদের শনাক্তকৃত পরিচয় থেকে দেখা গিয়েছে তারা বিভিন্ন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সদস্য। সকল প্রকার জঙ্গি কার্যক্রম প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। সকল দলমত নির্বিশেষে দেশের সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করে এই ধরনের অপচেষ্টা রোধের জন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এদিকে কূটনীতিকদের ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলী জানিয়েছেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে জাতিসংঘ, বিভিন্ন আঞ্চলিক সংস্থা ও দেশের সঙ্গে একযোগে কাজ করবে বাংলাদেশ। গুলশানে শুক্রবার সন্ত্রাসী হামলায় বিদেশি নাগরিক নিহত হবার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী। প্রায় 50টি দেশের রাষ্ট্রদূত, মিশন প্রধান ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা এই সময় উপস্থিত ছিলেন। গুলশানের ঘটনায় বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সহানুভূতির জন্য ধন্যবাদ জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশ থেকে সব ধরনের সন্ত্রাস এবং জঙ্গিবাদের শেকড় উপড়ে ফেলা হবে। ঘণ্টাব্যাপী চলা এই বৈঠকে কূটনীতিকরা বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদারে গুরুত্ব দেন।
সন্ত্রাসবাদ নির্মূলে বাংলাদেশের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন ইতালির উপ পররাষ্ট্রমন্ত্রী মারিও জিরো। সকালে গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। এ সময় সঙ্গে ছিলেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। গুলশান ট্র্যাজেডির 4 দিন পেরিয়ে গেলেও এখনো শোকে বিহ্বল বাংলাদেশ। প্রতিদিনের মতো আজও নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সমাজের নানা স্তরের মানুষ। ধর্মের দোহাই দিয়ে হলি আর্টিসান রেস্তোরাঁয় নৃশংস হত্যাকাণ্ডের নিন্দা আর নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে মঙ্গলবার দিনভর গুলশানে আসেন সমাজের নানা স্তরের মানুষ। যারা যেভাবে হোক মৃত্যু হয়েছে বা হয়েছে তার জন্য তো মর্মাহত সবার জন্যই। যাদের পরিবারে এই অসুস্থ ছেলে পান তাদেরকে সুস্থ পথে ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করেন। যেটা হয়েছে এটা তো আমাদের দেশের, আমাদের স্বাধীনতার যে চেতনা, আমাদের দেশের যে ঐতিহ্য, আমাদের বাঙালিদের যে সংস্কৃতি, এই সবটারই কিন্তু বিরোধী। 24 বছর বাংলাদেশে আছি, সারা বাংলাদেশে ঘুরেছি এবং এটা জীবনে আমরা দেখি না কোনো সময়, বরং এটা হতেছে বাংলাদেশের ঐতিহ্যের বিরুদ্ধে বলা যায়। সকালে ইতালির উপ পররাষ্ট্রমন্ত্রী মারিও জিরো বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত মেরিও পালমাকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মারিও জিরো। ইতালি এবং বাংলাদেশ সন্ত্রাসবাদ মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করবে। একই সাথে বৈশ্বিক সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে। আমরা খুবই মর্মাহত, তবে এই সময়টা থেকে বেরিয়ে এসে আরো শক্তিশালী হতে চেষ্টা করছি। এ সময় শাহরিয়ার আলম বলেন, এই ঘটনায় দুদেশের সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। আমি আজকে তার সাথে সকালে বৈঠক করেছি। এই কষ্টের এই অধ্যায়ের মধ্যে দিয়ে এই দুই দেশের সম্পর্ক আরো গভীর হবে, কোঅপারেশন আরো গভীর হবে এবং আমাদেরকে সকলে মিলে এর বিরুদ্ধে যুদ্ধে জয়ী হতে হবে, সেটা তিনি পুনর্ব্যক্ত করেছেন। শুক্রবার রাতে সশস্ত্র জঙ্গিদের হামলায় 17 জন বিদেশি নিহত হন। এ ঘটনায় 2 পুলিশ কর্মকর্তা সহ নিহত হন 5 বাংলাদেশি। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। নিজেকে ব্যর্থ পিতা উল্লেখ করে ছেলেকে যথাযথভাবে মানুষ করতে না পারায় সবার কাছে ক্ষমা চেয়েছেন গুলশান হামলায় অংশ নিয়ে নিহত হওয়া রোহান ইমতিয়াজের বাবা। সময় সংবাদের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, 6 মাস ধরে নিখোঁজ ছিল তার সন্তান। এই সময় তাকে খুঁজে বের করতে সব রকম চেষ্টাও করেছেন তিনি। অন্যদিকে বিশ্লেষকরা বলছেন, তরুণ প্রজন্মের উগ্রবাদী ঝোঁক রুখতে পরিবারে বহুমুখী সাংস্কৃতিক চর্চা বাড়ানো উচিত। আরো জানাচ্ছেন খান মোহাম্মদ রুমেল। 1 জুলাই রাতে গুলশান হামলায় অংশ নেয় যে কয়েকজন যুবক, তাদেরই একজন রোহান ইমতিয়াজ। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী এর আগে পড়াশোনা করেছে স্কলাস্টিকা স্কুলে। রোহানের বাবা জানান, পরিবারের কাউকে কিছু না জানিয়ে গেল 30 ডিসেম্বর বাসা থেকে বের হয়ে যায় সে। এরপর থেকে নানাভাবে যোগাযোগের চেষ্টা করেও আর কোনো খোঁজ পাওয়া যায়নি তার। এ সময় থানায় সাধারণ ডায়েরিও করেন তিনি। তবে বাবার ধারণা, রোহান দেশের ভিতরেই কোথাও আত্মগোপনে ছিল। ওর পাসপোর্টটা ওর সাথে থাকতো, তো পাসপোর্টটাও সাথে থাকার কারণে নিয়ে গেছিল, কিন্তু সাথে সাথে আমরা ওই পাসপোর্ট দিয়ে বিদেশে যেতে পারবে না সেই ব্যবস্থা পুলিশ প্রশাসন করে ফেলেছিল, 1। আর 2 হচ্ছে ওই পাসপোর্ট দিয়ে ইমিগ্রেশন ক্রস হয়নি, সেটাও আমরা জেনেছি। রোহান কাদের সঙ্গে মিশত, তার বন্ধু বান্ধব কারা ছিল, সে ব্যাপারে কোনো ধারণা নেই বলেও জানান তিনি। ইউনিভার্সিটি তোর ফ্রেন্ড কিরকম ছিল বা কি ছিল আমরা অতটা ওয়াকিবহাল ছিলাম না। আমি একজন হতভাগা পিতাদেরকে বলবো, আপনারা নিজের সন্তানের প্রতি আরেকটু যত্নবান হন। বিশ্লেষকদের মতে, একজন মানুষের সামাজিকীকরণের শুরুটা হয় পরিবার থেকেই, আর তাই পারিবারিক বন্ধন ও শিক্ষা যথাযথ হওয়াটা খুবই জরুরি। বাবা মাদের সবসময় এমন একটা পরিবেশ বাড়ির মধ্যে তৈরি করতে হবে যেখানে কিনা সর্বধর্মের এবং সর্বসংস্কৃতির মানুষের প্রতি শ্রদ্ধাবোধ গড়ে ওঠে। বাবা মাদের আচরণও ওরকম হতে হবে, তাদের পোশাক আশাকও ওরকম হওয়া উচিত এবং তাদের আচার আচরণ ব্যবহার দিয়ে বুঝিয়ে দেওয়া উচিত যে দেখো, আমি আমার ধর্ম পালন করব, কিন্তু অন্য ধর্মের মানুষও আমার কাছে শ্রদ্ধেয়। তিনি আরো বলেন, শুধু কর্পোরেট কর্মী তৈরি না করে বিশ্ববিদ্যালয়গুলোর উচিত মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ তৈরির দিকে মনোযোগ দেয়া। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। এখনো নিশ্চিত নিরাপত্তা নেই গুলশানের সবগুলো প্রবেশপথ। এ কারণে এই এলাকায় বসবাসকারীরা নিরাপত্তা নিয়ে আশ্বস্ত হতে পারছেন না পুরোপুরি। শুক্রবারের নৃশংস হামলার পর পুরো গুলশানেই বিরাজ করছে থমথমে পরিবেশ। আশরাফুল ইসলামের ছবিতে আরো জানাচ্ছেন আতিকুর রহমান তমাল। শুক্রবার রাতে জিম্মি সংকটের পর গুলশানের বহু রাস্তায় চেকপোস্ট দেওয়া হয়েছে, কিন্তু এখনো চেকপোস্ট এড়িয়ে বহু পথ দিয়ে গুলশানে যাওয়া যায়। একটি হলো নিকেতন।
হাতিরঝিল থেকে বেরিয়ে নিকেতনের 2 নম্বর গেট দিয়ে ঢুকে 1 নম্বর গেট দিয়ে বেরোলেই গুলশান 1। এ পথে ঢুকলে পুলিশ প্লাজার সামনের চেকপোস্ট এড়ানো যায়। শুধু এ পথেই নয়, করাইল বস্তি ও টি&টি মাঠের সামনে দিয়ে এগিয়ে বনানী পেরোলেই চেকপোস্ট এড়িয়ে ঢুকতে পারা যায় গুলশানে। সেসব ফাঁকফোকরের কারণে এখনো নিরাপত্তার শঙ্কায় গুলশানবাসী। আপনি যেটা বলছেন ঠিক, যেমন ওই শাহজাদপুর ওপেন, তারপরে এইদিকে আপনার এই ডিওএইচএস বাড়িধারা থেকে আসতে গেলে এটা ওপেন। এইগুলি যদি আপনার হাই প্রায়োরিটি জোন হয়, এখানে এমনভাবে করতে হবে যে কোনো দিক দিয়ে কেউ যেন ঢুকতে না পারে। শুক্রবারের সন্ত্রাসী হামলার পর গুলশান এলাকার প্রায় সব বয়সী মানুষের মনেই আতঙ্ক বেড়েছে। নিজের বয়সী মানুষকে যখন দেখি অ্যাটাক হতে বা নিজের বয়সী মানুষকে যখন দেখি অ্যাটাকার হতে, বোথ ওয়েজই আমাদেরকে এফেক্ট করে। বছর কয়েক আগে গুলশানে খুন হন সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী। গত বছরের শেষ দিকে খুন হন তাভেল্লা সিজার। এ দুটি ঘটনার পর সিসি ক্যামেরা সহ নিরাপত্তা বলয় গড়ে তোলা হলেও শুক্রবারের হামলায় নিরাপত্তার সব ছক যেন তছনছ হয়ে যায়। হয়তোবা জীবনে মুভ অন করে যাব, কিন্তু এই আমাদের প্রত্যেকের মনে এখন ভয় ঢুকে গেছে। বিগত 2-3 দিন ধরে কোনো সেল একেবারে নাই বললেই চলে। কিছু জায়গায় নিরাপত্তায় ফাঁকফোকর থাকলেও অনেকেই বলছেন নিরাপত্তা নিয়ে বাড়াবাড়িও আছে। এ কারণে হয়রানির শিকারও হচ্ছেন সাধারণ মানুষ। একটা পিচ্ছি বাচ্চা সে কালকে রাত্রে হাসছে, সেটা হাসি অপরাধ হয়ে গেছে। এখন আটকায় বলতেছে সবাই অ্যারেস্ট। মূল অপরাধী কারা? আমরা চাই ওদেরকে আইনের আওতায় তাদেরকে সাজা দেওয়া হোক। আমরা সাধারণ পাবলিকে এটার জন্য কেন ভুক্তভোগী হব? সাধারণ মানুষজন বলছেন শুধু লোক দেখানো চেকপোস্ট বা তল্লাশি নয়, প্রয়োজন গোয়েন্দা নজরদারি। কারণ কূটনৈতিক পাড়ার নিরাপত্তার সাথে দেশের ভাবমূর্তিও জড়িত। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। জঙ্গিবাদ রুখতে সমগ্র মুসলিম বিশ্বকে এক হয়ে লড়াই করার আহ্বান জানিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত। গুলশানে জঙ্গি হামলার প্রতিবাদে সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে একথা বলা হয়। এ সময় তারা বলেন, মাদ্রাসার পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়েরও কারিকুলামে নজরদারি বাড়ানো প্রয়োজন। বেলাল ফিলিপ মালয়েশিয়া থেকে তার কর্মকাণ্ড চালায় এবং অনলাইন ইউনিভার্সিটি, ইসলামিক ইউনিভার্সিটি নামে সেই জঙ্গিবাদের সংগঠনকে প্রসারিত করতে, সংগঠিত করে যাচ্ছে। যেখানে আমরা মনে করছি ইসরায়েল আমেরিকা জঙ্গিবাদের মদতদাতা, সেখানে তাদেরকে নিয়ে জাতিসংঘের মাধ্যমে জঙ্গি দমনের যে গতানুগতিক ধারা চলছে, এটা দিয়ে জঙ্গিবাদ তো দমন হবে না, বরং জঙ্গিরা ধরা পড়ার পর তারা পার পেয়ে যাওয়ার রাস্তা খুঁজে পাবে। আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, জঙ্গিবাদ দমন 1 মাসেরও কাজ হতে পারে না সমগ্র মুসলিম বিশ্ব যদি এক হয়ে যায়। প্রবাসের সময় আরও থাকছে। গুলশানের সন্ত্রাসী হামলার পর 2017 সালে বাংলাদেশ সফরের ব্যাপারে পুনর্বিবেচনা করবে ক্রিকেট অস্ট্রেলিয়া। নিরাপত্তা প্রতিনিধি পাঠাবে দেশটির ক্রিকেট বোর্ড। পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মৃত্যু হত্যা মামলায় অন্যতম সন্দেহভাজন রাশেদ নুরুন নবী গুলিতে নিহত হয়েছে। পুলিশের দাবি বন্দুকযুদ্ধ। এ সময় 3 পুলিশ সদস্য আহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান জানান, এ দুজনই তালিকাভুক্ত সন্ত্রাসী। চট্টগ্রামের রাঙ্গুনিয়ার রানীরহাটে তারা অবস্থান করছে এমন খবরে ভোররাতে অভিযান চালায় পুলিশ। এ সময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে উদ্ধার করা হয়। একই সঙ্গে 2টি পিস্তল, একটি LG 5 রাউন্ড কার্তুজ এবং 2টি কিরিচ পাওয়া যায়। এর আগে মৃত্যু হত্যা মামলায় গ্রেফতার হওয়া ওয়াসিম ও আনোয়ার আদালতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। সে সময় হত্যাকাণ্ডে জড়িত হিসেবে রাশেদ ও নবীর নাম জানায় তারা। তবে দুজনেরই পরিবারের দাবি, তাদের আগেই আটক করেছিল পুলিশ। গত 5 জুন চট্টগ্রামের GEC মোড়ে গুলি ও ছুরিকাঘাতে মৃত্যুকে হত্যা করা হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের ব্যর্থতার কারণে গুলশান হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। দলের পক্ষ থেকে গুলশানে নিহতদের স্মরণে 12 জুলাই দেশব্যাপী শোক কর্মসূচি ঘোষণা করেন তিনি। আমরা আশা করব যে সরকার এবং সরকারি দল তারা তাদের যে আত্মম্ভরিতা তা বাদ দিয়ে এবং তাদের যে দলীয় সংকীর্ণতা তার ঊর্ধ্বে উঠে দেশের মানুষের স্বার্থে জাতীয় ঐক্য সৃষ্টি করার ক্ষেত্রে তারা উদ্যোগ গ্রহণ করবেন। এই উদ্যোগ তাদেরকে গ্রহণ করতে হবে। আজকে যা কিছু ঘটেছে তার সম্পূর্ণ দায় দায়িত্ব তাদের। ব্যর্থতা যেটা হয়েছে, যে প্রাণগুলো চলে গেছে, সেই প্রাণগুলোর দায়িত্ব কিন্তু তাদেরকেই নিতে হবে, কারণ তাদের
ব্যর্থতার কারণেই আজকে এই ভয়াবহ মর্মান্তিক ঘটনা সংঘটিত হয়েছে। উগ্র ধর্মগোষ্ঠী সন্তানদের যাতে বিভ্রান্ত করতে না পারে সেজন্য অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। মঙ্গলবার সকালে রাজধানীর নাজিরা বাজারে দরিদ্রদের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। এ সময় খাদ্যমন্ত্রী সমাজের হতদরিদ্র মানুষের সাহায্যার্থে এগিয়ে আসতে বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন। অনুষ্ঠানে ঈদকে সামনে রেখে বিভিন্ন পোশাক ও সেমাই সহ নানা পণ্য বিতরণ করা হয়। তিনি বলেন, নৃশংস সন্ত্রাসী কর্মকাণ্ডের পর আমরা কেউ চুপ করে বসে থাকতে পারি না। জঙ্গিবাদ প্রতিরোধে সামাজিক সংগঠনগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী। আপনারাও আপনাদের পাড়ার ছোট ভাই যারা বিভিন্ন স্কুলে পড়ে, বিভিন্ন কলেজে পড়ে, পাড়ার ছোট ভাই, তাদের প্রতি দৃষ্টি রাখবেন, লক্ষ্য রাখবেন যে তারা কি করে, তাদের গতিবিধি কি, আপনার দৃষ্টি রাখবেন। গতিবিধিতে তাদের আপনারা যদি সত্যিকার দৃষ্টি রাখতে পারেন, দেখতে পারেন, বুঝতে পারেন, তাহলেই কিন্তু সন্ত্রাস বিপদে যায় না, বিভ্রান্তিতে যায় না। আজকে আমাদের কোমলমতি ছেলেদের আজকে বিভ্রান্তির পথে ছেড়ে দিচ্ছে একটি উগ্র ধর্মান্ধ গোষ্ঠী, তাদেরকে বিভ্রান্তির দিকে ঠেলে দিচ্ছে। অথচ আমাদের ধর্ম কোনো সময় এই হত্যাযজ্ঞকে কোনো সময় এলাও করে না। প্রত্যেকটা পরিবারকে আপনারা তাদের সন্তানদের প্রতি সতর্ক দৃষ্টি রাখার জন্য আহ্বান জানাবেন। লিফলেট বিলি করতে পারেন, প্রত্যেকটা বাড়ি থেকে অনুরোধ করতে পারেন যে আপনাদের সন্তানদের প্রতি আপনারা লক্ষ্য রাখবেন। ময়মনসিংহে বাসের ধাক্কায় পিকআপ খাদে পড়ে 2 দম্পতি সহ 8 জন নিহত হয়েছেন। এদের মধ্যে 6 জনই স্বজন বলে জানিয়েছে পুলিশ। এছাড়া রাজধানীর শনিরাখড়ায় বাস চাপায় 2 নারী সহ দেশের বিভিন্ন স্থানে আলাদা সড়ক দুর্ঘটনায় আরও 7 জনের মৃত্যু হয়েছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে 35 জন। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার ভোরে ঢাকা থেকে ময়মনসিংহ আসার পথে পিকআপ ভ্যানটি সদর উপজেলার বেলতলিতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহত 23 যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ সময় এদের মধ্যে 2 দম্পতি সহ 5 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে চিকিৎসাধীন অবস্থায় আরো 4 জনের মৃত্যু হয়। এদের মধ্যে 6 জনই স্বজন এবং ফুলপুরের বাসিন্দা। ঘুমাইতেছিলাম, তখন বলে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা বলতে পারি। মারা গেছে আপন খালাতো ভাইয়ের বউ। ঢাকা থেকে আসছিল ঈদ করার জন্য বাড়িতে আত্মীয় স্বজনদের সাথে। বেলতুলি নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে কাঁধে পড়ে যায়। সম্ভবত কোনো বাসে হয়তো ধাক্কা দিতে পারে। তো সেখান থেকে আমরা 20 জনকে এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। এর মধ্যে 5 জন মারা যায়। মৃত 5 জনের 1 জন মহিলা এবং 4 জন পুরুষ। 18 জন, এদের 17 জন সার্জারিতে ভর্তি করা হয়। দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস পিকআপ ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। হিউম্যান হলারকে পিছন দিক থেকে একটা যাত্রীবাহী বাস ধাক্কা দিলে ওইটা পার্শ্ববর্তী যে খাদ, নিচু জায়গা, সেখানে পড়ে যায়। সর্বমোট 8 জনের প্রাণহানি ঘটেছে। বাস আটক আছে। এছাড়া ফরিদপুর ও গাজীপুর সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরো 6 জন, আহত হয়েছেন কমপক্ষে 35 জন। ফেরদৌস নির্ঝর, সময় সংবাদ। এদিকে রাজধানীর শনিরাখড়ায় বাস চাপায় 2 নারী সহ দেশের বিভিন্ন স্থানে আলাদা সড়ক দুর্ঘটনায় আরও 7 জনের মৃত্যু হয়েছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে 35 জন। এবার প্রবাসের খবর। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট IS এর সাথে যোগাযোগ থাকার অভিযোগে পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ এবং গোয়েন্দা পুলিশ এক সংবাদ সম্মেলনে জানায়, মসিউদ্দিন মুসা নামের ওই যুবক জঙ্গিদের হয়ে কাজ করে এমন সন্দেহে পিছু নিয়েছিল গোয়েন্দারা। এরপর বর্ধমান থেকে তাকে আটক করে গোয়েন্দা অধিদপ্তরে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে প্রাথমিক ভাগে IS এর সাথে সরাসরি যোগাযোগ আছে প্রমাণ পাওয়ায় মুসাকে গ্রেফতার করে তারা। এদিকে মুসার কাছ থেকে 3 রাউন্ড গুলি, একটি আগ্নেয়াস্ত্র, 2টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তাকে বুধবার হাওড়া আদালতে তোলা হবে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ। পশ্চিমবঙ্গের হাওড়া জেলার সাকরাইলে একটি অ্যালুমিনিয়াম কারখানায় বিস্ফোরণে 5 শ্রমিক নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও 4 শ্রমিক। রাজ্য পুলিশ জানায়, মঙ্গলবার স্থানীয় সময় বিকেল 4:30টার দিকে কারখানার বয়লারে এই বিস্ফোরণ ঘটে। পুরো কারখানায় আগুন ধরে যায় বলে জানিয়েছে তারা। 2 ঘন্টার চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আনে রাজ্য দমকল বিভাগ। এদিকে বিস্ফোরণের সময় কারখানার ভেতরে 20 শ্রমিক কাজ করছিলেন বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ। বিস্ফোরণে আহত শ্রমিকদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে 6 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। কাতারে প্রবাসী বাংলাদেশিদের সুলভ মূল্যে ভোগ্যপণ্য পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে যাত্রা শুরু করল ওশান গ্রুপের বাংলা মার্ট সুপারমার্কেট। সোমবার কাতারের আল শাহনিয়া এলাকায় এই মার্কেটের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওই অঞ্চলের স্থানীয় কর্মকর্তা নাসির তালেব আল মাররি এবং বাংলা মার্টের স্বত্বাধিকারী মোহাম্মদ বেলাল। এ সময় কাতার প্রবাসী বাংলাদেশিদের কাছে সহজ ও সুলভ মূল্যে পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে আরও একটি মার্কেট প্রতিষ্ঠার কথা জানিয়েছেন তারা। পরে প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের মাঝে খাবার বিতরণ করা হয়। ঈদ কেনাকাটার খবর। শেষ মুহূর্তের কেনাকাটা ব্যস্ত সময় পার করছেন নগরবাসী। ঈদের ছুটির কারণে রাজধানী ফাঁকা হলেও বিভিন্ন শপিং মলের সামনে ভিড় রয়েছে উৎসবপ্রিয় মানুষের। বেলা গড়ানোর সাথে সাথে রাজধানীর বিপণী বিতানগুলো সব বয়সী মানুষের পদচারণায় জমজমাট হয়ে ওঠে। বেশিরভাগই নিজের ও পরিবারের জন্য কেনাকাটা শেষ করে আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের জন্য উপহার কিনতে আসেন। দিনের বৈরী আবহাওয়া উপেক্ষা করে নগরবাসী শেষ মুহূর্তের এই কেনাকাটায় তাদের পছন্দের পণ্যটি খুঁজে নিচ্ছেন বিপণী বিতানগুলোতে। শহরের বেশিরভাগ মানুষের ঈদের মূল কেনাকাটা শেষ হয়ে গেলেও পছন্দের পোশাকটির সাথে মিল রেখে সাজসজ্জার নানা অনুষঙ্গ কিনছেন বিভিন্ন বয়সের নারীরা। কেনাকাটার এই ব্যস্ততা ঈদের চাঁদ রাত পর্যন্ত চলবে বলে জানিয়েছেন বিক্রেতারা। বাইরের খবর। টানা 5 বছর মহাকাশের বিলাস পথ অতিক্রম করে সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতিবার কক্ষপথে পৌঁছেছে মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার মহাকাশযান জুনো। আগামী 1 বছর বৃহস্পতির কক্ষপথে 30 বারেরও বেশি প্রদক্ষিণ করে গ্রহটির বিষয়ে নানা ধরনের তথ্য সংগ্রহ করবে এই মহাকাশযান। একই সঙ্গে বৃহস্পতিতে পানি ও প্রাণের অস্তিত্ব নিয়ে অনুসন্ধান চালানোর কথা রয়েছে জুনোর। প্রয়োজনে বৃহস্পতি গ্রহে জুনোর অবস্থানের সময়সীমা 1 বছর বাড়ানো হতে পারে বলে জানিয়েছে নাসা। সৌরজগতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি পথ অতিক্রম করা প্রথম মহাকাশযান জুনো। বাগদাদে আইএসের ভয়াবহ আত্মঘাতী হামলার পর দেশ জুড়ে জঙ্গি বিরোধী অভিযান জোরদার করেছে ইরাকের নিরাপত্তা বাহিনী। সোমবার এই অভিযানে অন্তত 50 জন নিহত হয়। একই দিন হামলার ঘটনায় জড়িত থাকার দায়ে 5 জনের মৃত্যুদণ্ড কার্যকরের কথা জানায় ইরাকের বিচার বিভাগ। এদিকে আনবার প্রদেশের 70% এলাকা পুনর্দখলে নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। ধ্বংসযজ্ঞের চিহ্ন মুছে স্বাভাবিক জীবনে ফেরার প্রস্তুতি চলছে বাগদাদের ব্যস্ততম বাণিজ্যিক এলাকা কারাদায়। ঈদ উল ফিতরের মাত্র কয়েকদিন আগে গত রোববার এলাকাটিতে দুদফা আত্মঘাতী বোমা হামলায় 200-ও বেশি মানুষ প্রাণ হারায়। এ ঘটনায় নিহতদের স্মরণে মঙ্গলবার দেশব্যাপী 3য় দিনের রাষ্ট্রীয় শোক পালন করছেন ইরাকিরা। নাজুক পরিস্থিতির মধ্যেই সামর্থ্য অনুযায়ী মোমবাতি প্রজ্বলন ও দোয়া অনুষ্ঠান করছে তারা। কারো কারো মুখে শোনা যায় ক্ষোভের বাণী। প্রতিদিন নিরপরাধ মানুষ মারা যাচ্ছে, কিন্তু সরকার কিছুই করতে পারছে না। তারা আমাদের নিরাপত্তা নিয়ে একটুও চিন্তিত নয়। এ অবস্থায় দেশজুড়ে জঙ্গি বিরোধী অভিযানে নেমেছে ইরাকি বাহিনী। সোমবার সালাহুদ্দিন প্রদেশে সেনা অভিযানে অর্ধশতাধিক আইএস সদস্য নিহত ও অন্তত 40 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। একই সঙ্গে তারা জঙ্গি গোষ্ঠীটির বড় ধরনের আরেকটি হামলা রুখে দেওয়ারও দাবি করে। এদিকে বাগদাদের পশ্চিমে আল আনবার প্রদেশের প্রায় 70% এলাকা আইএসের কাছ থেকে পুনর্দখল করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। শিগগিরই প্রদেশটি জঙ্গিমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। আনবার প্রদেশ পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে চলে এলেই বাগদাদে হামলার হুমকি কমে আসবে। এ অঞ্চলের মাত্র 15% জায়গা এখন আইএস দখল করে আছে। তাদেরকে উৎখাত করতে আমাদের সম্মিলিত অভিযান চালিয়ে যাচ্ছে। ইরাকের বাগদাদে দুদফা আত্মঘাতী বোমা হামলায় জড়িত থাকার দায়ে সোমবার 5 জনের মৃত্যুদণ্ড কার্যকর করার কথা জানিয়েছে দেশটির বিচার বিভাগ। ন্যায় বিচার নিশ্চিত করতে দায়ীদের তাৎক্ষণিক দণ্ড কার্যকর করা হয় বলে এক বিবৃতিতে উল্লেখ করা হয়। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। খেলার খবর। গুলশানের সন্ত্রাসী হামলার ঘটনায় 2017 সালে বাংলাদেশ সফরের নড়ে চড়ে বসেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আগামী বছর বাংলাদেশ সফর করবে কিনা এ ব্যাপারে পুনর্বিবেচনা করছে ক্রিকেট অস্ট্রেলিয়া, এমনটাই জানিয়েছেন দেশটির ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড।
তিনি বলেন, সিরিজ অনুষ্ঠানের ব্যাপারে অস্ট্রেলিয়া সবসময় উৎসুক, তবে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতিতে শঙ্কামুক্ত হতে পারছেন না তারা। এদিকে ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে বিসিবিকে কিছু জানানো হয়নি বলে জানান প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী। গুলশানে সন্ত্রাসী হামলার ঘটনার বেশ প্রভাব পড়েছে দেশের ক্রিকেট অঙ্গনে। সেপ্টেম্বর অক্টোবরে ইংল্যান্ড ক্রিকেট দল তাদের বাংলাদেশ সফরের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করার পর এবার একই সুর ক্রিকেট অস্ট্রেলিয়ার। যদিও অজিদের 2017 সালে জুন জুলাইয়ে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে, কিন্তু সফরের 12 মাস বাকি থাকলেও গুলশানে সন্ত্রাসী হামলার কারণে নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ সফর পুনর্বিবেচনা করছে দেশটির ক্রিকেট বোর্ড। তবে বাংলাদেশ সফরের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে নিরাপত্তা প্রতিনিধি পাঠাবে অজিরা। আমরা এর আগেও নিরাপত্তা ইউনিট পাঠিয়েছি ও পর্যবেক্ষণ করেছি, প্রয়োজন হলে আবারও আমরা পাঠাবো। কিন্তু বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি তা আমাদের ক্রিকেটারদের খেলতে পাঠাতে আগ্রহী না। আমাদের ছেলেরাও খেলতে উৎসুক। বাংলাদেশের উন্নতির গ্রাফ দারুণ। সিরিজটি বাস্তবায়ন হলে বেশ জমত, কিন্তু এখন এটা উপযুক্ত পরিবেশ না। আশা করি 2017 সালে পরিস্থিতি আরো ভালো হবে। বাংলাদেশ সফরে 2টি টেস্ট খেলার কথা রয়েছে অজিদের, কিন্তু সিরিজ সংখ্যায় পড়ায় হতাশ অস্ট্রেলিয়ার ক্রিকেটাররাও। উপমহাদেশের তরুণ ক্রিকেটারদের জন্য এটি একটি দারুণ সুযোগ, তবে সিরিজটি না হলে তরুণ ক্রিকেটারদের জন্য ব্যাপারটি হবে সত্যিই খুব হতাশা। এদিকে ক্রিকেট অস্ট্রেলিয়ার এমন ভাবনা এখনো আনুষ্ঠানিকভাবে জানেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গেল বছরের অক্টোবরে নিরাপত্তার অজুহাতে 2 ম্যাচের টেস্ট সিরিজ বাতিল করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ। গুলশানে সন্ত্রাসী হামলায় নিহতদের শ্রদ্ধা জানালেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। মঙ্গলবার হলি আর্টিজান রেস্তোরাঁর সামনে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন তিনি। 1 জুলাই গুলশান 2 নম্বর এলাকার 79 নম্বর সড়ক একটি স্প্যানিশ রেস্তোরাঁয় জঙ্গি হামলায় 3 বাংলাদেশি সহ নিহত হন মোট 20 জন। পরে সন্ত্রাসীদের ছোড়া গ্রেনেডে উদ্ধার কাজে অংশ নেওয়া 2 পুলিশ কর্মকর্তাও প্রাণ হারান। গুলশানের এই মর্মান্তিক ঘটনার পর প্রতিদিনই সেই এলাকায় ফুলেল শ্রদ্ধা জানাতে উপস্থিত হচ্ছেন অনেকেই। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনও সমবেদনা জানাতে সেখানে হাজির হন, তবে গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি তিনি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। জাতীয় ঈদগাহে ঈদ জামাতের সব প্রস্তুতি সম্পন্ন, জায়নামাজ ছাড়া অন্য কিছু না নেয়ার নির্দেশনা ডিএমপির। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ উদযাপনের শেষ মুহূর্তে বাড়ি ফিরছেন নগরবাসী। সদরঘাটে ভিড়ের চাপে পানিতে পড়ে 2 শিশুর মৃত্যু। সন্ত্রাসবাদ দমনে আন্তর্জাতিক সহযোগিতাকে স্বাগত জানাবে বাংলাদেশ। ব্রিফিংয়ে জানালেন সরকারের 2 মন্ত্রী। ইতালির মন্ত্রীর ঘটনাস্থল পরিদর্শন। এসপি বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যার ঘটনায় 2 সন্দেহভাজন রাশেদ ও নবী গুলিতে নিহত, পুলিশ বলছে বন্দুকযুদ্ধ। এবং ময়মনসিংহের বেলতলিতে বাসের ধাক্কায় পিকআপ খাদে পড়ে নিহত 8, আহত অন্তত 15। সারা দেশে মারা গেছে আরও 7 জন। এ ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিঙ্ক প্রবিউ সিরিয়াল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1624 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন *স্পেস এসএম লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়।